আধুনিক একটি রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য দেশের অন্যতম বৃহৎ শরিয়া ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক আবারও অস্থিরতার মুখে পড়েছে। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং জল কামান ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। কেন বারবার ইসলামী ব্যাংক নিয়ে এই অস্থিরতা? কখন কার দখলে ছিল ব্যাংকটি? চলুন জেনে নেই। সঙ্গে আছি তামান্না খন্দকার। 1983 সালের 30 মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক। গেল 43 বছরে সারা দেশে 400-র মতো শাখা খুলেছে ব্যাংকটি। এই সময়ে আমদানি, রপ্তানি ও প্রবাসী আয় দেশে আনার সেবা দিয়ে গ্রাহক আস্থার শীর্ষে পৌঁছে যায় ইসলামী ব্যাংক। আমানত আর ঋণ বিতরণে ব্যাংকটি এখনো সবার চেয়ে এগিয়ে। এস আলম গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার আগে ইসলামী ব্যাংকের 50% বেশি মালিকানা বিদেশিদের হাতে ছিল। এখন যা কমে 13% নেমেছে। এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর ধীরে ধীরে শেয়ার ছেড়ে দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি, দুবাই ইসলামী ব্যাংক, ইসলামিক ইনভেস্টমেন্ট অ্যান্ড কর্পোরেশন দোহা, ইসলামী ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং লুক্সেমবার্গ, শেখ আহমেদ সালেহ জামজুম, শেখ ফুয়াদ আব্দুল হামিদ আল খাতিব, আল রাজি গ্রুপ, কুয়েতের সরকারি ব্যাংক কুয়েত ফাইন্যান্স হাউস, সৌদি কোম্পানি আরবসাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি সহ বেশিরভাগ বিদেশি উদ্যোক্তা ও সাধারণ শেয়ারধারী প্রতিষ্ঠান। সাথে ছিল স্থানীয় উদ্যোক্তা প্রতিষ্ঠান বায়তুল শরীফ ফাউন্ডেশন, ইবনে সিনা ট্রাস্ট, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ইসলামিক ইকোনমিক রিসার্চ ব্যুরো। দেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে জামাত সমর্থিত প্রতিষ্ঠানই ছিল বেশি। ইসলামী ব্যাংক কিভাবে দখল করা হয় তা নিয়ে 2017 সালে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয় 2017 সালে 5 জানুয়ারি সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও এমডিকে ফোন করেন। এরপর তাদের বাসভবন থেকে তুলে নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে। সেখানে কর্মকর্তারা এই ব্যাংকারদের পদত্যাগপত্র দেন এবং তাতে সই করতে বলেন। তারা বাধ্য হয়ে সই করেন। এর কয়েক ঘন্টা পরই সেনা গোয়েন্দা কর্মকর্তাদের নাকের ডগায় সেনাবাহিনীর মালিকানাধীন একটি হোটেলে সভা করে ব্যাংকের বোর্ড। সেখানে ঠিক করা হয় পদত্যাগ করা পরিচালকদের জায়গায় কারা আসবেন। আরমাডা স্পিনিং মিলের প্রতিনিধি ও সাবেক আমলা আরাস্তো খানকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ইউনিয়ন ব্যাংকের এমডি মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক যা অনুমোদন করে। আরমাডা স্পিনিং ছিল মূলত এস আলমেরই স্বার্থ সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান। নিয়ন্ত্রণ নেওয়ার পর এস আলম গ্রুপ ধীরে ধীরে ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করেন। পাশাপাশি চট্টগ্রামের পটিয়া এলাকার বাসিন্দাদের ব্যাপক সংখ্যায় ব্যাংকে নিয়োগ দিতে থাকেন। এরপর ব্যাংকটি থেকে নামে বেনামে অন্তত 50,000 কোটি টাকা লুট করে এস আলম গ্রুপ। ঋণ হিসেবে নেয়া এই অর্থ আর ফেরত না আসায় দীর্ঘ সময় ধরে তারল্য সংকটে ভুগছে দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকটি। 2024 সালের 5 অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় আসেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের ব্যাংকিং খাত সংস্কারের আওতায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে তার আগেই একটি গোষ্ঠী ইসলামী ব্যাংক দখল করে নেয় বলে সংসদে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই যে ব্যাংক দখল হয়েছে মাননীয় স্পিকার, ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়। দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল মাননীয় স্পিকার। কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে নেমেছে। স্টাইলটাই ছিল ভিন্ন। দখল হয়েছে মাননীয় স্পিকার। বিএনপি ক্ষমতায় এসে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে রদবদল আনে। বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানকে। সেদিন রাতেই পদত্যাগ করেন পর্ষদের চেয়ারম্যান ডক্টর জুবাইদুর রহমান। সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।
1 জুন তার ইসলামী ব্যাংকে যোগ দেওয়ার কথা ছিল, আর সেই যোগদানের প্রতিবাদেই বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন গ্রাহক ফোরাম। ইসলামী ব্যাংক মানে হচ্ছে এদেশের 18 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের ব্যাংক। নতুন এই পরিস্থিতিতে ব্যাংকের অভ্যন্তরে এখন স্পষ্ট বিভক্তি দেখা যাচ্ছে। একদিকে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মকর্তারা, আর অন্যদিকে থেকে নিয়োগ পাওয়া এস আলমের অনুসারীরা। বিশ্লেষকরা বলেন, এই বিভক্তি ব্যাংকের জন্য ভালো নয়। আমানতকারীদের আস্থা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একটা পার্টিকুলার মতবাদের লোকজন প্রবেশ করেছে, তারপর একটা অঞ্চলের লোকজন প্রবেশ করেছে। এখন আবারও যখন একটা পট পরিবর্তন হয়েছে, তখন ওই অঞ্চলের লোকজনগুলোকে তারা আবার বের করে দিয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একেবারে খুব কঠোরভাবে এখানে হস্তক্ষেপ করতে হবে, এবং বাংলাদেশ ব্যাংক সরাসরি ভাবে হস্তক্ষেপ করবে। দরকার হলে ব্যাংকটা টেক ওভার করে ফেলবে, এবং কোনো কর্মকর্তা কর্মচারীকে কোনো পার্টিকুলার পক্ষে, কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে কোনো ধরনের বিভক্তিতে পার্টিসিপেট না করার জন্য বলতে হবে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে, দেশের বৃহৎ শরিয়া ভিত্তিক এই ব্যাংকটি শেষ পর্যন্ত কার নিয়ন্ত্রণে থাকবে। পর্ষদের রদবদল, চেয়ারম্যান পরিবর্তন, এমডির পদত্যাগপত্র, গ্রাহকদের আন্দোলন এবং রাজনৈতিক গুঞ্জন, সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে ইসলামী ব্যাংক?